ক্যানোনিক্যাল ফর্মটা লাস্ট ক্লাসেতে বলা হয়েছিল, দেখ যে অঙ্কগুলো দেখ দেওয়া হয়েছিল হোমওয়ার্ক হিসাবে, তার মধ্যে থেকেই দেখ একটা অঙ্ক এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখ একটা প্রবলেম দেওয়া ছিল যে মিনিমাইজ z is equal to 3x1 minus 2x2 subject to x1 minus 2x2 less or equal to 2, x1 plus 3x2 is equal to 5, 2x1 plus 4x2 greater equal to 3, x1 is unrestricted in sign and x2 greater than 0। খেয়াল করে দেখ এই ধরনের যে প্রবলেমগুলো থাকবে, এখানে দেখ প্রথম কথা এটা মিনিমাইজিং প্রবলেম, এর মধ্যে ইকুয়ালিটি রয়েছে কনস্ট্যান্টের মধ্যে, আবার গেটার ইকুয়াল টু সাইন ঢুকে রয়েছে, আবার একটা ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড সাইন বলে দেওয়া আছে। তার মানে আমরা আগের দিন ক্যানোনিক্যাল ফর্মের পর যে নোটটা বলেছিলাম, যেখানে এই সমস্ত কেসগুলো আলোচনা করা হয়েছিল এবং টোটাল 4খানা যে কেস ছিল সেই 4টে কেসেরই কম্বিনেশন হচ্ছে কিন্তু এই অঙ্কটা। তাহলে এই ধরনের প্রবলেমগুলো যখন থাকবে, অর্থাৎ সব কিছু যখন এখানে মিক্সড অবস্থায় থাকবে, তখন এই ধরনের প্রবলেমগুলোকে আমরা ক্যানোনিক্যাল ফর্মে কিভাবে নিয়ে আসব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে এই অঙ্কগুলোকে দুভাবে করতে পারিস। এক হচ্ছে একদম একটা লাইনই ক্যানোনিক্যাল ফর্মটা লিখে নিতে পারিস, ঠিক আছে, মানে এখান থেকে জাস্ট যে অঙ্কটা দেওয়া আছে তার রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম উইল বি বলে একবারে লিখে নিলি। আর না হলে একটু ডিটেলসে করতে পারিস। একটু ডিটেলসে মানে মিনিমাইজিং প্রবলেমটাকে ম্যাক্সিমাইজিং প্রবলেম করে নিলি, ইকুয়াল টু যে কনস্ট্যান্টটা ইকুয়ালিটি সাইন আছে সেটাকে লেস অর ইকুয়াল টু গেটার ইকুয়াল টু দুটো টাইপ করে নিলি, দিয়ে তারপরে যে কনস্ট্যান্টগুলো গেটার ইকুয়াল টু সাইন আছে সেগুলোকে মাইনাস দিয়ে গুণ করে, যেমনটা আগের দিন বলেছিলাম, বোথ সাইডে লেস অর ইকুয়াল টু সাইন করে নিতে পারিস। আর ফাইনালি সবশেষে এক্স ওয়ানটা যেহেতু আনরেস্ট্রিক্টেড সাইন দেওয়া আছে, এক্স ওয়ানের জায়গায় এক্স ওয়ান ড্যাশ প্লাস এক্স ওয়ান ডবল ড্যাশ ধরে নিয়ে ফাইনালি একদম শেষে গিয়ে রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্মটা লিখতে পারিস। আর না হলে যেটা বললাম, যদি বুঝতে পারিস বা যদি স্টেপ জাম্প করতে পারিস, তাহলে এখান থেকে ডাইরেক্ট ক্যানোনিক্যাল ফর্মটা একবারে লিখে দিতে পারিস, তাতেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি এখানে একবারে না লিখে দেখ আমি একটু ডিটেলসেই এখানে করছি। তাহলে প্রথমে আমি এই প্রবলেমটাকে ম্যাক্সিমাইজিং প্রবলেমে নিয়ে যাচ্ছি, কারণ ক্যানোনিক্যাল ফর্মের ক্যারেক্টারিস্টিকগুলো যে বলেছিলাম তার মধ্যে প্রথম পয়েন্টই বলা হয়েছিল যে ক্যানোনিক্যাল ফর্ম হলে সেক্ষেত্রে তোর কী হবে না, সেক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ ফাংশনটা ইজ অফ ম্যাক্সিমাইজেশন টাইপ হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা অ্যান্সারটা এইভাবে লিখছি, দ্য গিভেন এলপিপি can be rewritten as, তাহলে দেখ এটা হয়ে যাবে ম্যাক্স জেড স্টার ইজ ইকাল টু, আচ্ছা ম্যাক্স জেড স্টার ইজ ইকাল টু এখানে মাইনাস অফ জেড লিখে নিতে পারিস, না লিখলেও অসুবিধা কিছু নেই, সমান এটা হয়ে যাবে তাহলে দেখ -3x1 প্লাস 2x2। আচ্ছা, এরপরে দেখ সাবজেক্ট টু x1 মাইনাস 2x2 লেস অর ইকুয়াল টু 2। আচ্ছা, এইখানে দেখ আগের দিন বলেছিলাম আমি, এই যে ইকুয়াল টু সাইনটা আছে এই ইকুয়াল টু সাইনটাকে দুটো পার্টে ভেঙে নেবো। একটা হচ্ছে x1 প্লাস 3x2 লেস অর ইকুয়াল টু 5,
আর x1 প্লাস 3x2 গ্রেটার ইকুয়াল টু 5, আর 2x1 প্লাস 4x2 গ্রেটার ইকুয়াল টু 3। আচ্ছা, এইখানে লিখে নিলাম x1 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন অ্যান্ড x2 গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমাদের ক্যারেক্টারিস্টিক ক্যানোনিক্যাল ফর্মে 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক কি বলা হয়েছিল আগের দিন না? 2 নাম্বার ক্যারেক্টারিস্টিকে বলা হয়েছিল যে অল দ্য কনস্ট্যান্টস আর লেস অর ইকুয়াল টু টাইপ। তাহলে এইখানে অল দ্য কনস্ট্যান্টস আর লেস অর ইকুয়াল টু টাইপ নেই দেখ, তাহলে সেটাকে আমরা লেস অর ইকুয়াল টু টাইপে কনভার্ট করে নেব। তাহলে এখান থেকে এবার লিখে নিচ্ছি দেখ যে নাও the above LPP can be further rewritten as, তাহলে হয়ে যাচ্ছে দেখ ম্যাক্স জেড স্টার ইজ ইকাল টু -3x1 প্লাস 2x2 সাবজেক্ট টু x1 মাইনাস 2x2 লেস অর ইকুয়াল টু 2। আচ্ছা, তারপরেরটা দেখ লেস অর ইকুয়াল টু টাইপ আছে, তাহলে এটা নিয়ে আমাদের অসুবিধা নেই। x1 প্লাস 3x2 লেস অর ইকুয়াল টু 5 মাইনাস x1 মাইনাস 3x2 লেস অর ইকুয়াল টু -5 মাইনাস 2x1 মাইনাস 4x2 লেস অর ইকুয়াল টু -3। x1 is unrestricted in sign and x2 greater equal to 0। আচ্ছা, এরপরে যেটা করব তাহলে দেখ এখন ম্যাক্সিমাইজিং টাইপ করা হয়ে গেছে বা ম্যাক্সিমাইজেশন টাইপ হয়ে গেছে, আর কনস্ট্যান্টগুলো সব লেস অর ইকুয়াল টু টাইপও চলে এসছে। এবার আমরা দেখব যে এই যে x1 x2 এগুলোকে কি বলা হয় বলেছিলাম, এই x1 x2 এগুলোকে কি বলা হয় বলেছিলাম, ভেরিয়েবল। এই ডিসিশন ভেরিয়েবল গুলো নন নেগেটিভিটি রেস্ট্রিকশন দেখ নেই, তাহলে সেই নন নেগেটিভিটি রেস্ট্রিকশনটা আনবো। এবার এখান থেকে লিখছি দেখ যে সিন্স x1 is unrestricted in sign, therefore we put x1 is equal to x1 dash মাইনাস x1 ডবল ড্যাশ, যেখানে অবশ্যই লিখতে হবে এই পুটটা করার পর where x1 dash comma x1 double dash greater equal to 0, and then the given LPP can be put, and then the given LPP finally can be put, and then the given LPP can be finally can be put in canonical form as follows. And then the given LPP can be put in canonical form as follows. আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা ক্যানোনিক্যাল ফর্মটাকে গিভেন এলপিপিটাকে ক্যানোনিক্যাল ফর্মে ফাইনালি কিভাবে পুট করছি, তাহলে না ম্যাক্স জেড স্টার ইজ ইকাল টু, তাহলে হয়ে যাবে দেখ -3 x1 এর জায়গায় x1 ড্যাশ মাইনাস x1 ডবল ড্যাশ বসিয়ে দেবো, তাহলে -3 x1 ড্যাশ প্লাস 3 x1 ডবল ড্যাশ হলো, x2টা তো কোনো চেঞ্জ হবে না, x2টা x2ই থাকবে, সাবজেক্ট টু x1 ড্যাশ মাইনাস x1 ডবল ড্যাশ মাইনাস 2x2 লেস অর ইকুয়াল টু 2, x1 ড্যাশ মাইনাস x1 ডবল ড্যাশ প্লাস 3x2 লেস অর ইকুয়াল টু 5,
আচ্ছা, তারপরেরটা হবে মাইনাস এক্স ওয়ান ড্যাশ প্লাস এক্স ওয়ান ডবল ড্যাশ মাইনাস থ্রি এক্স টু লেস অর ইকুয়াল টু মাইনাস পাঁচ। তারপরেরটা হবে মাইনাস টু এক্স ওয়ান ড্যাশ প্লাস টু এক্স ওয়ান ডবল ড্যাশ মাইনাস ফোর এক্স টু লেস অর ইকুয়াল টু মাইনাস থ্রি। আর শেষটায় কি লিখবো, না শেষটায় লিখবো হোয়ার এক্স ওয়ান ড্যাশ এক্স ওয়ান ডবল ড্যাশ কমা এক্স টু গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম অফ দ্য গিভেন এলপিপি। এবার তোরা যেটা করতে পারিস, প্রথমেই বললাম এই লাইনটা একবারে ডাইরেক্ট লিখে নিতে পারিস। তোকে যে প্রশ্নটা দেওয়া থাকবে দ্য রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম অফ দ্য গিভেন এলপিপি বলে একবারে ডাইরেক্ট এই লাইনটা লিখে দিতে পারিস যদি অসুবিধা না থাকে। আর না হলে এই রকম ভাবে ভেঙে ভেঙেও করতে পারিস, যেটা সুবিধা তোদের। একবারে যদি বুঝতে পারিস বা স্টেপ জাম্প করে যদি করতে পারিস তাহলে এই লাইনটা লিখে দিলেও অসুবিধা কিছু নেই, 2 নাম্বার থাকবে এই অঙ্কগুলোতে, কোনো প্রবলেম নেই। আর না হলে যেভাবে দেখালাম, মিনিমাইজেশন প্রবলেম থাকলে ওটাকে আগে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করে নিবি। যেগুলো কনস্ট্যান্টগুলো ইকুয়ালিটি সাইন থাকবে সেই কনস্ট্যান্টগুলোকে এরকম গ্রেটার ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু লিখে নিবি, যেমনটা আগের দিন বলা হয়েছিল। আর তারপরে কনস্ট্যান্টগুলোকে, সমস্ত গ্রেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্টগুলোকে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে তোকে কি করতে হবে, না লেস অর ইকুয়াল টু টাইপ কনভার্ট করে নিতে হবে কনস্ট্যান্টগুলোকে। আর ফাইনালি যদি কোনো ডিসিশন ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড সাইন থাকে তাহলে সেক্ষেত্রে সেই ডিসিশন ভেরিয়েবলটা সমান এরকমভাবে যেমনভাবে পুট করে নেওয়ার কথা আগের দিন নোটেতে বলা হয়েছিল, ঠিক এরকমভাবে পুট করে নিয়ে তারপরে ফাইনালি গিভেন এলপিপিটাকে ক্যানোনিক্যাল ফর্মে আমরা একদম শেষে লিখেছি। দেখ বোঝা গেল কি বললাম কথাগুলো এখানে। দুভাবে কিন্তু দুভাবে কিন্তু করতে পারিস, ঠিক আছে। তবে আমার মতে তোরা একবারে ডাইরেক্ট এরকম লিখতে যাস না, ভুল ভাল করবি, ঠিক আছে। তার থেকে এরকম একটু লিখে লিখে করবি, তাহলে ভুল হবে না এখানে কোথাও। স্টেপ বাই স্টেপ করবি, তাহলে কোথাও ভুল হবে না। আচ্ছা, আশা করি এরপর পারবি। বা এই ধরনের আরও দু একটা প্রবলেম যেগুলো হোমওয়ার্কে দেওয়া হয়েছিল দেখবি আগের দিন, এই টাইপের প্রবলেম, অর্থাৎ যেখানে এই সমস্তগুলোই একসাথে কম্বাইন থাকবে। অর্থাৎ মিনিমাইজেশন প্রবলেম হবে, ইকুয়াল টু সাইন থাকবে, গেটার ইকুয়াল টু থাকবে, আবার একটা ডিসিশন ভেরিয়েবল বা দুটো ডিসিশন ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকবে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আরও এরকম যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম দু একটা ছিল। যাই হোক, আশা করি পারবি এরপর করতে। আচ্ছা, এরপর দেখ আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি। আচ্ছা, এই ক্যানোনিক্যাল ফর্ম এবং স্ট্যান্ডার্ড ফর্ম খুব ভালো করে ডেফিনেশন উইথ এক্সাম্পল বুঝতে হবে, কারণ শর্ট কোশ্চেনে কিন্তু পড়ে এই কোশ্চেনগুলো, যে ডিফাইন ক্যানোনিক্যাল ফর্ম বা ডিফাইন স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি দিয়ে তোকে এর সাথে দিয়ে দিল যে গিভ এক্সাম্পলস। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম এই প্রসঙ্গে বলি তোদের, স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি জানার আগে তোদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল। এর ডেফিনেশন আমি পরে আসছি। স্ল্যাগ ভেরিয়েবল অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল, এই দুটো জিনিস কি তার আগে তোকে জানতে হবে। স্ল্যাগ ভেরিয়েবল অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল। সারপ্লাস ভেরিয়েবল, স্ল্যাগ এবং সারপ্লাস ভেরিয়েবল বলতে কি বোঝায় সেটা আগে প্রথমে আমাদের জানতে হবে, না হলে স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি বুঝতে পারবি না। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে দেখ স্ল্যাগ এবং সারপ্লাস ভেরিয়েবল তোদেরকে দেখ আগে বলা হয়েছিল যে কোনো এলপিপিতে সেট অফ কনস্ট্যান্টগুলো কি হতে পারে, না সেট অফ কনস্ট্যান্টগুলো দেখ 3 ধরনের সাইন ইনভলভ করে থাকতে পারে, যেটা আগের এলপিপিতেই দেখলি। দেখ এই এলপিপিটাতে এই যে সেট অফ কনস্ট্যান্ট, এই 3টে ইনইকুয়েশনকেই তো সেট অফ কনস্ট্যান্ট বলা হয়। এই সেট অফ কনস্ট্যান্ট দেখ ইনভলভ 3 সাইন্স, কি কি, একটা হচ্ছে লেস অর ইকুয়াল টু, একটা হচ্ছে ইকুয়াল টু, আর একটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখ স্ল্যাগ এবং সারপ্লাস ভেরিয়েবলের ডেফিনেশন বলার জন্য এখান থেকে এরকম বলছি যে ইট ইজ নোন দ্যাট it is known that in an LPP
কোন একটা এলপিপিতে the set of constraints may involve any of the three signs, any of the three signs. সেই সাইনগুলো কি কি না, লেস অর ইকুয়াল টু, ইজ ইকাল টু, অর গ্রেটার ইকুয়াল টু। আচ্ছা, এখন দেখ এই তিন ধরনের সাইন যে কোনো এলপিপিতে আমাদের ইনভলভ করে থাকে কনস্ট্যান্ট গুলো। এবার এখানে থেকে বলছি দেখ যে লেট দ্য এম কনস্ট্যান্টস of an LPP, let the m constant of an LPP be of the form, আমরা দেখ এমটা কনস্ট্যান্ট এরকম ধরছি যে সামেশন জে ইজ ইকাল টু 1 to n এআই জে এক্স জে, এইটা লেস অর ইকুয়াল টু বিআই, যেখানে কি না আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে আর। আচ্ছা, সামেশন জে ইজ ইকাল টু 1 to n এআই জে এক্স জে, এইটাকে ধরছি গেটার ইকুয়াল টু বিআই, যেখানে আই ইজ ইকাল টু, এখানে আর পর্যন্ত হয়েছে আর প্লাস ওয়ান থেকে আর প্লাস ওয়ান আর প্লাস টু ডট ডট দিয়ে এস, আর সামেশন জে ইজ ইকাল টু 1 to n এআই জে এক্স জে ইজ ইকাল টু বিআই, যেখানে আই ইজ ইকাল টু হবে, এখানে দেখ এস পর্যন্ত হয়েছিল, তাহলে এস প্লাস ওয়ান এস প্লাস টু কত পর্যন্ত যাবে বল দেখি, ডট ডট দিয়ে আপ টু কত অবধি লিখবো, ডট ডট দিয়ে আপ টু কত অবধি লিখবো, এখানে এখানে কি বলেছি, লেট দ্য এম কনস্ট্যান্টস অফ অ্যান এলপিপি, তাহলে এখানে টোটাল নাম্বার অফ কনস্ট্যান্টস এমটা আছে, তাহলে এটা কত অবধি যাবে, এম অবধি। তাহলে কোনো একটা এলপিপির এই তিনটে হচ্ছে, বা এখানে যে এগুলো লিখেছি দেখ, এইগুলো হচ্ছে তো সেট অফ কনস্ট্যান্টসটা, এবং এই সেট অফ কনস্ট্যান্টসটা ইনভলভ করে রয়েছে দেখ, প্রথম সেট অফ কনস্ট্যান্টটা ইনভলভ করে রয়েছে লেস অর ইকুয়াল টু সাইন, তারপর একটা গেটার ইকুয়াল টু সাইন, আর তারপর একটা ইকুয়াল টু সাইন, যেখানে কি বলবো না হয় আর এই বিআই গুলো অবশ্যই হবে গেটার ইকুয়াল টু 0 ফর অল আই। আচ্ছা, এবার এই যে এইখানে কতগুলো কনস্ট্যান্ট আছে বল দেখি, টোটাল নাম্বার অফ কনস্ট্যান্টস কতগুলো আছে এখানে, এইটাতে নাম্বার অফ কনস্ট্যান্টস কতগুলো আছে, কিরে এটা হবে তো, এটাকে ভাঙলে এটা হবে তো, তারপরেরটা কত লিখবো, এবার আয়ের মান কি নেবো, এবার আয়ের মান 2 নেবো, তাহলে আয়ের মান যদি 2 নিস তাহলে প্রথম টার্মটা কত হবে, x1, তারপরে প্লাস a22x2 প্লাস a23x3 প্লাস ডট ডট দিয়ে a2nxn লেস অর ইকুয়াল টু b2, তারপরে দুটো কনস্ট্যান্ট হলো, তারপরে এ তলায় কি লিখবো, a31x1 প্লাস a32x2 প্লাস ডট ডট দিয়ে a3nxn লেস অর ইকুয়াল টু b3, এইভাবে চলতে চলতে শেষটা কত লিখবো, ar1x1 প্লাস ar2x2 প্লাস ডট ডট দিয়ে arnxn লেস অর ইকুয়াল টু বি কত, br। তাহলে কতগুলো কনস্ট্যান্ট আছে রে, তিনটে, এখানে চারটে কনস্ট্যান্ট আছে, হ্যাঁ তা বটে,
উফ। তাহলে এখান থেকে এবার যেটা বলবো, দ্য ফার্স্ট আর কনস্ট্রেন্টস, মানে এই যে এইটাকে বলছি, মিন করছি, এর মধ্যে প্রথম আরটা কনস্ট্রেন্টস, দ্য ফার্স্ট আর কনস্ট্রেন্টস ইনভলভিং, প্রথম আটটা কনস্ট্যান্ট ইনভলভ করে রয়েছে কি না, লেস অর ইকুয়াল টু সাইন, ইনভলভিং লেস অর ইকুয়াল টু সাইন্স, আর কনভার্টেড ইনটু ইকুয়েশন, তার মানে এই যে প্রথম আরখানা কনস্ট্যান্ট, এই সামেশনটাকে তুললে বা সামেশনটাকে মানে ভেঙে যদি লেখা হয়, তাহলে এইখানে তো দেখালাম সামেশনটাকে ভেঙে লিখলে এরকম পাচ্ছিস। তাহলে এই যে এইখানে আরখানা কনস্ট্যান্ট, এই আরখানা কনস্ট্যান্টস লেস অর ইকুয়াল টু সাইন ইনভলভ করে রয়েছে। এবার এই লেস অর ইকুয়াল টু সাইনটাকে কি করছি না, আর কনভার্টেড ইনটু ইকুয়েশন, ইকুয়াল টু সাইনে কনভার্ট করে নেবো। এবং ইকুয়াল টু সাইনে কনভার্ট করব কিভাবে না, বাই ইন্ট্রোডিউসিং সাম নন নেগেটিভ ভেরিয়েবল, এবং সেই নন নেগেটিভ ভেরিয়েবলসগুলোকে আমি এখানে ধরছি এক্স সাফিক্সে এন প্লাস আই, নন নেগেটিভ ভেরিয়েবলস এক্স এন প্লাস আই, যেখানে আই ইজ ইকাল টু কত না 1 2 3 ডট ডট দিয়ে আর, আটটা কনস্ট্যান্ট আছে। তাহলে আটটা কনস্ট্যান্টের লেস অর ইকুয়াল টু সাইন তুলতে গেলে, মানে ইকুয়াল টু সাইন আনতে গেলে তোকে আরখানা এই নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করতে হবে। সেই জন্য আইটা এখানে দেখ ভ্যারি করছে 1 থেকে আর অবধি। ইন দ্য ফলোয়িং ওয়ে, তাহলে কই বলতো, তাহলে প্রথম কনস্ট্যান্টটা থেকে যদি আমি লেস অর ইকুয়াল টু সাইনটাকে কনভার্ট করে নিতে চাই ইকুয়াল টু সাইনেতে, তাহলে কি লিখবো সেক্ষেত্রে না, a11x1 প্লাস a12x2 প্লাস a13x3 প্লাস ডট ডট দিয়ে a1nxn প্লাস কি লিখবো xn প্লাস 1 সমান b1। তারপরেরটা কি লিখবো, a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট দিয়ে a2nxn প্লাস এক্স সাফিক্সে এন প্লাস 2 সমান b2। তাহলে আমি এইরকমভাবে না লিখে টোটাল জিনিসটাকে যদি সামেশান দিয়ে লিখতে চাই, তাহলে কি লিখবো না, সামেশান জে ইজ ইকাল টু 1 টু n ai j x j প্লাস এক্স এন প্লাস আই সমান হবে কত না ইজ ইকাল টু বি আই। এখানে ইজ ইকাল টু চিহ্ন দিয়েছি কারণ এখানে কি বললাম না, লেস অর ইকুয়াল টু সাইনটাকে কনভার্ট করা যাবে ইনটু ইকুয়েশন, এবং সেই কনভার্সনটা করছি কি করে না, বাই ইন্ট্রোডিউসিং সাম নন নেগেটিভ ভেরিয়েবলস, এবং সেই নন নেগেটিভ ভেরিয়েবলটাই হচ্ছে এখানে এক্স এন প্লাস আই, হোয়ার যেখানে কি বলবো না আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে আর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করে তুই লেস অর ইকুয়াল টু সাইনটাকে ইকুয়াল টু সাইনে কনভার্ট করে নিলি, এই নন নেগেটিভ ভেরিয়েবল এক্স এন প্লাস আইগুলো কি বলা হবে কি স্ল্যাগ ভেরিয়েবল। তাহলে এখান থেকে বলছি দেখ যে দিস কোয়ান্টিটিস এক্স এন প্লাস আই, যেখানে আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে আর, এগুলো কি বলা হচ্ছে আর কল্ড দ্য স্ল্যাগ ভেরিয়েবলস। কিরে বোঝা গেল কি বললাম এখানে? তাহলে স্ল্যাগ ভেরিয়েবলটা যখন কোনো এলপিপিতে লেস অর ইকুয়াল টু সাইন ইনভলভ থাকবে কোনো কনস্ট্যান্টে, তখন ওই লেস অর ইকুয়াল টু সাইনটাকে ইকুয়াল টু সাইনে কনভার্ট করে নিতে গেলে তোকে কি করতে হবে না, তোকে একটা নতুন নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করতে হবে।
এবার ওই যে নতুন নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করছিস সেইটাকেই বলা হবে স্ল্যাগ ভেরিয়েবল। এবার আসছি সারপ্লাস ভেরিয়েবল। খেয়াল করে দেখ, এই যে এখানে কনস্ট্যান্টটা লিখেছি, বলতে পারবি এইখানে কতগুলো কনস্ট্যান্ট রয়েছে? গেটার ইকুয়াল টু সাইন ইনভলভ করে এখানে প্রথমে এখানে কতগুলো পেলি? এখানে দেখ আর সংখ্যক কনস্ট্যান্ট লেস অর ইকুয়াল টু সাইন ইনভলভ করেছিল। এইখানে বলতো কতগুলো সংখ্যক কনস্ট্যান্ট গেটার ইকুয়াল টু সাইন ইনভলভ করে রয়েছে? হ্যাঁ, একদম ঠিক। কি করে হলো না, দেখো আই ইজ ইকাল টু আর প্লাস ওয়ান থেকে এস, তাহলে আর প্লাস ওয়ান থেকে যদি এস হয় তাহলে কতগুলো সংখ্যা আছে? ফর্মুলা কি বলেছিলাম? শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস ওয়ান। কিরে বলেছি তো এই ফর্মুলা আগে, শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস ওয়ান। তাহলে এখানে আর প্লাস ওয়ান থেকে এস পর্যন্ত আছে, তার মানে এর মধ্যে কতগুলো তোর কি বলবো গেটার ইকুয়াল টু সাইন ইনভলভ করে রয়েছে? না, এর মধ্যে দেখ এস মাইনাস আর সংখ্যক কনস্ট্যান্ট ইনভলভ করে রয়েছে গেটার ইকুয়াল টু সাইন। এবার এই এস মাইনাস আর সংখ্যক কনস্ট্যান্টের গেটার ইকুয়াল টু সাইনকে তুই ইকুয়াল টু সাইনে কনভার্ট করতে পারবি। কি করে পারবি? না, আগের মতন করে তোকে সাম নন নেগেটিভ ভেরিয়েবলস অ্যাড করতে হবে। এবার যে নন নেগেটিভ ভেরিয়েবলগুলো অ্যাড করে তুই গেটার ইকুয়াল টু সাইনগুলোকে ইকুয়াল টু সাইনে কনভার্ট করে নিচ্ছিস, সেই নন নেগেটিভ ভেরিয়েবলগুলো কি বলা হবে? সারপ্লাস ভেরিয়েবল। সেটাই দেখ এখানে বলছি। তাহলে এরপর লিখছি দেখ যে সিমিলারলি দ্য নেক্সট s minus r constants similarly the next s minus r constants involving getter equal to sign। কি করে s minus r টা কি করে হচ্ছে বোঝা গেল তো? s minus r কনস্ট্যান্টটা এখানে কি করে থাকছে বোঝা গেল তো? এখানে আইটা আর প্লাস ওয়ান থেকে এস হয়েছে, তাহলে আর প্লাস ওয়ান থেকে এস মানে শেষ পদ থেকে প্রথম পদ বাদ প্লাস ওয়ান, তাহলে এস মাইনাস আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে এস মাইনাস আর খানা কনস্ট্যান্ট এর মধ্যে দেখ ঢুকে রয়েছে। এই সামেশনটাকে যদি ভাঙা হয়, যেমনটা এইখানে ভাঙলাম আমরা, যেমনটা এইখানে ভাঙলাম এরকম ভাবে যদি ভাঙিস তাহলে এস মাইনাস আরটা কনস্ট্যান্ট পাবি। আচ্ছা, তাহলে বললাম সিমিলারলি দ্য নেক্সট এস মাইনাস আর কনস্ট্যান্টস ইনভলভিং গেটার ইকুয়াল টু সাইন্স আর কনভার্টেড ইনটু ইকুয়েশন বাই ইন্ট্রোডিউসিং some non-negative variables এবং সেই নন নেগেটিভ ভেরিয়েবলগুলো ধরছি এক্স এন প্লাস আই। তাহলে বল দেখি এখানে আয়ের মানটা, এই যে নন নেগেটিভ ভেরিয়েবল এক্স এন প্লাস আই ধরলাম, আয়ের মানটা কোথায় কোথায় হবে? তাহলে এখানে এস মাইনাস আরটা কনস্ট্যান্ট আছে, তার মানে নিশ্চয়ই নন নেগেটিভ ভেরিয়েবল কতগুলো থাকবে? এস মাইনাস আরটা থাকবে। তাহলে আইটার রেঞ্জ হবে কোথা থেকে কোথায়? না আর প্লাস ওয়ান থেকে ডট ডট দিয়ে এস অবধি। ইন দ্য ফলোয়িং ওয়ে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখবো কি না, সামেশন জে ইজ ইকাল টু ওয়ান টু এন এ আই জে এক্স জে। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে স্ল্যাগ ভেরিয়েবলটার ক্ষেত্রে আমি নন নেগেটিভ ভেরিয়েবলের কোএফিসিয়েন্টটা কি ছিল এখানে? এটা তো নন নেগেটিভ ভেরিয়েবল, এটা কি তো স্ল্যাগ ভেরিয়েবল বলা হচ্ছে। তাহলে নন নেগেটিভ ভেরিয়েবলের কোএফিসিয়েন্টটা দেখ প্লাস ওয়ান ছিল, কিন্তু সারপ্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে নন নেগেটিভ ভেরিয়েবল এক্স এন প্লাস আয়ের কোএফিসিয়েন্টটা কি হবে? মাইনাস ওয়ান। তাহলে মাইনাস এক্স এন প্লাস আই ইজ ইকাল টু বিআই, যেখানে আই ইজ ইকাল টু ওয়ান টু থ্রি, আই ইজ ইকাল টু
এটা হবে আর প্লাস ওয়ান কমা আর প্লাস টু কমা ডট ডট দিয়ে এস। তাহলে এইখান থেকে এবার বলবো যে দিস কোয়ান্টিটিস কোন কোয়ান্টিটিগুলো, এই যে এক্স এন প্লাস আই যে নন নেগেটিভ ভেরিয়েবলগুলো ইন্ট্রোডিউস করছি, দিস কোয়ান্টিটিস এক্স এন প্লাস আই, যেখানে আই ইজ ইকাল টু আমাদের আর প্লাস ওয়ান কমা আর প্লাস টু কমা ডট ডট দিয়ে এস পর্যন্ত যাবে, আর known as the surplus variable, তাহলে স্ল্যাগ ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবলের ডেফিনেশনটা ক্লিয়ার হলো। এখানে কি বলতে চাইলাম, স্ল্যাগ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা হবে যখন কোনো কনস্ট্যান্ট লেস অর ইকুয়াল টু টাইপ থাকবে, তখন সেই লেস অর ইকুয়াল টু টাইপকে ইকুয়াল টু টাইপে কনভার্ট করে নেওয়ার জন্য নন নেগেটিভ ভেরিয়েবল তোকে অ্যাড করতে হবে। এবং নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করবি কোথায়, ওই কনস্ট্যান্টে, সেট অফ কনস্ট্যান্টে, যে কনস্ট্যান্টগুলোতে লেস অর ইকুয়াল টু সাইন ইনভলভ রয়েছে। এবং যখন অ্যাড করবি তখন অ্যাড করবি ওই ভেরিয়েবলগুলোকে প্লাস ওয়ান কোইফিসিয়েন্টে। এখানে খেয়াল করে দেখ, প্লাস এক্স এন প্লাস আই লিখেছি, প্লাস ওয়ান, তার মানে এই যে এটা কি তো স্ল্যাগ ভেরিয়েবল বলছি, এর কোইফিসিয়েন্টটা হচ্ছে কত, প্লাস ওয়ান। আর সারপ্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে যখন কোনো কনস্ট্যান্টে গেটার ইকুয়াল টু সাইন ইনভলভ থাকবে, সবসময় মাথায় রাখবি লেসর ইকুয়াল টু সাইন ইনভলভ থাকলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে গেলে তখন স্ল্যাগ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে, আর গেটার ইকুয়াল টু সাইন থাকলে সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে গেলে সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করতে হবে। স্ল্যাগ ভেরিয়েবল যখন তুই অ্যাড করবি তখন সেটাকে প্লাস ওয়ান কোইফিসিয়েন্টে অ্যাড করবি, আর সারপ্লাস ভেরিয়েবল যখন অ্যাড করবি তখন সেটাকে মাইনাস ওয়ান কোইফিসিয়েন্টে নিয়ে অ্যাড করতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা, যে কথাগুলো এখানে বললাম সেটাকে সারাংশ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ডেফিনেশনটাই আসছি। দেখ, ডেফিনেশন আরো সংক্ষেপে বলছি। দেখ, এখানে ডিটেলসে বলা হলো জিনিসটা, এখানে সংক্ষেপে ডেফিনেশন যদি চাই তাহলে তোকে বলতে হবে এরকম যে ইফ ইন এ কনস্ট্যান্ট if in a constraints inequation involve if in a constraints inequation involve less or equal to sign, then we remove it by adding a new variable, a new non-negative variable with coefficient plus 1, কোথায় না, in the LHS, আচ্ছা, এখানে কি লিখলাম আবার রিপিট করছি, ইফ ইন এ কনস্ট্যান্টস, যদি কোনো কনস্ট্যান্টে কোনো ইনইকুয়েশন ইনভলভ থাকে লেস অর ইকুয়াল টু সাইন, তাহলে তখন আমরা ওই লেস অর ইকুয়াল টু সাইনটাকে রিমুভ করব কি করে না, দেন উই রিমুভ ইট বাই অ্যাডিং এ নিউ নন নেগেটিভ ভেরিয়েবল, একটা নতুন নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করে উইথ কোইফিসিয়েন্ট প্লাস ওয়ান ইন দ্য লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ ওই কনস্ট্যান্টসের লেফট হ্যান্ড সাইডে প্লাস ওয়ান কোইফিসিয়েন্ট নিয়ে একটা নতুন নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করব ওই লেস অর ইকুয়াল টু সাইনটাকে রিমুভ করার জন্য। আচ্ছা, such variable is known as slack variable। লেখার দরকার নেই, ভালো করে দেখ, কানটা খোলা রাখ কি বলছি। আচ্ছা, এরপরে আসছি সারপ্লাস ভেরিয়েবল। তাহলে সারপ্লাস ভেরিয়েবলের ডেফিনেশন কি লিখবো না, ইফ ইন এ কনস্ট্যান্টস ইনইকুয়েশন, যদি কোনো ইনইকুয়েশন ইনভলভস গ্রেটার ইকুয়াল টু সাইন,
then we remove it by adding a new non-negative variable. We remove it by adding a new non-negative variable with coefficient -1. কোথায় না, ইন দ্য লেফট হ্যান্ড সাইড, ওই কনস্ট্যান্টের লেফট হ্যান্ড সাইডে -1 কোএফিসিয়েন্ট নিয়ে একটা নতুন নন নেগেটিভ ভেরিয়েবল অ্যাড করব। such variable is known as সারপ্লাস ভেরিয়েবল। আচ্ছা, ডেফিনেশন বললে এইটুকু লিখে দিলেই হবে, সারপ্লাস ভেরিয়েবল। এবার দেখ, যে কথাটা আমরা প্রথমেই হেডিংটা দিয়েছিলাম সেটা হচ্ছে এবার স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি। ঠিক আছে, এবার দেখ আমরা নেক্সট আসছি, স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি বলতে কি বোঝায়। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি, মনে কর কোনো একটা জেনারেল এলপিপি প্রবলেম, সেই এলপিপি প্রবলেমটা ইউজিং সুটেবল প্রাইস প্যারামিটার ইউজ করে সেটাকে এই ফর্মে দেওয়া আছে। মনে কর দ্য জেনারেল, ভালো করে খেয়াল করবি, এবার আমি তোর এলপিপি স্ট্যান্ডার্ড ফর্মের ডেফিনেশনে আসছি। দ্য জেনারেল এলপিপি ইউজিং suitable price parameters may be written in the form দিয়ে দেখ ফর্মটা কিভাবে দেওয়া আছে, may be written in the form অপটিমাইজ মানে বলেছিলাম দেখ, আইদার ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ, ব্র্যাকেট লিখে নিচ্ছি, দ্যাট ইজ ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ। আচ্ছা, অপটিমাইজ হলো z ইজ ইকাল টু c1x1 প্লাস c2x2 প্লাস ডট ডট দিয়ে cnxn সাবজেক্ট টু a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট দিয়ে a1nxn ইজ ইকাল টু b1, ইজ ইকাল টু লিখেছি, মাথায় রাখবি। আচ্ছা, তার তলায় দেখ আসছি a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট দিয়ে a2nxn ইজ ইকাল টু b2। এইভাবে দেখ চলতে চলতে am1x1 am2x2 প্লাস ডট ডট দিয়ে amnxn সমান bm। আচ্ছা, যেখানে x1 x2 ডট ডট দিয়ে xn এগুলো গেটার ইকুয়াল টু 0, আর b1 b2 ডট ডট দিয়ে bm এগুলোও গেটার ইকুয়াল টু 0। এবার দেখ, এই যে জেনারেল এলপিপি সুটেবল প্রাইস প্যারামিটার ইউজ করে আমরা এলপিপিটাকে দেখ এইভাবে লিখেছি, এই ফর্মটা কি বলা হচ্ছে, দিস ফর্ম ইজ নোন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি। দিস ফর্ম ইজ known as standard form of an LPP। তাহলে তোরা আমাকে বল, এখন এই যে ফর্মটা দেখছিস তোরা এলপিপির, এবং এই ফর্মটা কি আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপি বলছি, তাহলে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপির ক্যারেক্টারিস্টিকগুলো কি হতে পারে? আমরা তো ক্যানোনিক্যাল ফর্মে ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম, এখানে স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান এলপিপির ক্যারেক্টারিস্টিকগুলো তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? ওটা তো থাকবেই, যে কোনো এলপিপিতে তো থাকবেই, ওটা কোনো ক্যারেক্টারিস্টিক নয়। এখানে দেখ খেয়াল করে, আমরা 1 নাম্বার বলতে পারি ক্যারেক্টারিস্টিক এরকম যে অল দ্য কনস্ট্যান্টস এক্সেপ্ট দ্য নন নেগেটিভিটি কন্ডিশন, এই যে এটা নন নেগেটিভিটি কন্ডিশন, all the constants except the non-negativity condition on the decision variable কি হয়েছে না, দেখ আর ইকুয়ালিটি,
হয়েছে? ইকুয়ালিটি ইন সাইন, প্রত্যেকটা কনস্ট্যান্টস, এটা হচ্ছে প্রথম ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা লিখে নিচ্ছি দ্য ক্যারেক্টারিস্টিক of the standard former, তাহলে দেখ 1 নাম্বার পয়েন্ট আমরা বলছি কি না, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে all the constants except the non-negativity condition on the decision variables are equality, ঠিক আছে? ডিসিশন ভেরিয়েবল নন নেগেটিভিটি রেস্ট্রিকশন বাদ দিয়ে বাকি সমস্ত কনস্ট্যান্টগুলো, ডিসিশন ভেরিয়েবলের বাকি সমস্ত তোর কনস্ট্যান্টগুলো সবই দেখ খেয়াল করে এখানে, আর ইকুয়ালিটি ইন সাইন হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক গেল। 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক কি বলতে পারি না, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক অবশ্যই দেখ এই যে কনস্ট্যান্টের ডান সাইডগুলো B1 B2 BM এইগুলোকে অবশ্যই কি হতে হবে বল দেখি, এগুলোকে অবশ্যই হতে হবে মাস্ট বি নন নেগেটিভ, কারণ এইখানে নেগেটিভ সাইন থাকলে চলবে না। ক্যানোনিকাল ফর্মে যদি ভালো করে খেয়াল করে দেখিস তোরা, এই যে প্রথম যে অঙ্কটা নিয়েছিলাম বা যখন ক্যানোনিকাল ফর্ম করে পেলি, এই তো ক্যানোনিকাল ফর্ম করে পেয়েছিলি, খেয়াল করে দেখ এই ডান দিকগুলো কোথাও কোথাও কিন্তু মাইনাস চলে এসেছিল ক্যানোনিকাল ফর্ম করার সময়, যেটা স্ট্যান্ডার্ড ফর্মে লেখার সময় কিন্তু এই B1 B2 BM গুলোকে কি বলা হয় বলেছিলাম আগের দিনের ক্লাসেতে, B1 B2 BM গুলোকে কি বলা হয় বলেছিলাম, রিকোয়ারমেন্ট প্যারামিটার্স। তাহলে সেই রিকোয়ারমেন্ট প্যারামিটার্সগুলোকে কিন্তু অবশ্যই কি হতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে না, নন নেগেটিভ ভেরিয়েবলস হতে হবে। দেখ এই কারণেই আমি এইখানে লিখেছি B1 B2 BM গেটার ইকুয়াল টু 0। স্ট্যান্ডার্ড ফর্মের ডান দিকে, সমানের ডান দিকে যেগুলো থাকবে অর্থাৎ রিকোয়ারমেন্ট প্যারামিটারগুলো কিন্তু কখনোই নেগেটিভ হলে হবে না। তাহলে 2 নাম্বার ক্যারেক্টারিস্টিকের ঘরেতে আমরা সেই পয়েন্টটাই লিখব কি না, দ্য রিকোয়ারমেন্ট প্যারামিটার, দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য কনস্ট্যান্টস, দ্য RHS of each constants, ব্র্যাকেটে লিখে নিলাম দ্যাট ইজ দ্য requirement parameters the right hand side of each constant, that is the requirement parameter, আচ্ছা, the right hand side of each constant's equation, each constant's equation must be non negative। এই দুটো হচ্ছে তোর মেন ক্যারেক্টারিস্টিক কোনো একটা এলপিপির স্ট্যান্ডার্ড ফর্মের। দুটো জিনিস তোকে মাথায় রাখতে হবে, এক হচ্ছে এই কনস্ট্যান্ট ইকুয়েশনের ডান দিকের যেগুলো আছে মানে রিকোয়ারমেন্ট প্যারামিটারগুলো, এগুলোকে সমস্ত নন নেগেটিভ হতে হবে। আর 2 নাম্বার বললাম নন নেগেটিভিটি রেস্ট্রিকশন বাদ দিয়ে, এটাকে তো নন নেগেটিভিটি রেস্ট্রিকশন বলা হয় বলেছিলাম আগের দিনে এলপিপি নিয়ে যখন আলোচনা করেছিলাম বা টার্মগুলোকে যখন বলেছিলাম তখন বলা হয়েছিল এটা কি বলা হচ্ছে তোর নন নেগেটিভিটি রেস্ট্রিকশন। তাহলে নন নেগেটিভিটি রেস্ট্রিকশন বাদ দিয়ে অল দ্য কনস্ট্যান্টস, ডিসিশন ভেরিয়েবলের তোর যে সমস্ত কনস্ট্যান্টগুলো থাকবে, অল দ্য কনস্ট্যান্টস অন দ্য ডিসিশন ভেরিয়েবল, আর সেগুলো কি হবে না আর ইকুয়ালিটি হবে। আর ইকুয়ালিটি সাইনের ডান দিকে যেগুলো থাকবে দ্য রাইট হ্যান্ড সাইড অফ ইচ কনস্ট্যান্ট ইকুয়েশন, সেগুলো মাস্ট বি নন নেগেটিভ হবে। আশা করি দেখ ডেফিনেশনটা বোঝা গেছে। এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে বল এরপর।